ইউনূস মোদি বৈঠকের পর সম্পর্ক ইতিবাচক ধারায় ফেরার আশা বিশেষজ্ঞদের। অপপ্রচার বন্ধসহ ভিসা কার্যক্রম চালু নিয়েও আলোচনা। সেটার প্রকাশ আপনি পাবেন আপনার ভিসাটা খোলে কিনা, ট্রেন চলাচল শুরু হয় কিনা, সীমান্ত হত্যাকাণ্ড কমছে কিনা, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ। রোহিঙ্গা প্রত্যাবাসনের পথ তৈরি হওয়ায় বিমস্টেক থেকে প্রাপ্তি প্রত্যাশার চেয়েও বেশি। সহযোগিতা বাড়াতে আসিয়ানে যুক্ত হতে আগ্রহী বাংলাদেশ। এক যুগেও শেষ হয়নি একমাত্র মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের নির্মাণ। অথরাই থেকে যাচ্ছে ব্লু ইকোনমির স্বপ্ন। এবং অস্বাভাবিক শুল্ক আরোপে যুক্তরাষ্ট্রকে অর্থনৈতিক মন্দার দিকে ঠেলে দিচ্ছেন ট্রাম্প। ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতিও। গ্লোবাল মার্কেটে হবে ভয়াবহ অবস্থা। সারা বিশ্ব একটা অর্থনৈতিক অস্থিরতার মধ্যে পড়ে যাবে। স্বাগত এখন বাজারে। পুরো আয়োজন জুড়ে সঙ্গে আছে আমরা দুজন, আমি সুমাইয়া রাত্রি, আমি গালিব ইবনে রিয়াজ। অবশেষে নানা অস্থিরতা ছাপিয়ে নরেন্দ্র মোদি ও ডক্টর ইউনূসের বৈঠক আবারও বাংলাদেশ ভারত সম্পর্ক ইতিবাচক ধারায় ফেরার পথ তৈরি করছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। থাইল্যান্ডে বিমস্টেক সম্মেলনের বৈঠকে শেখ হাসিনাকে দেশে ফেরত পাঠানোর বিষয়ে মোদির সঙ্গে কথা বলেন প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূস। পাশাপাশি ভারতে বসে পলাতক সাবেক প্রধানমন্ত্রীর নেতিবাচক কর্মকাণ্ড নিয়েও আলোচনা হয়। বিশ্লেষকরা বলছেন এই বৈঠক দুই দেশের জন্যই ইতিবাচক। এছাড়া বৈঠকে দুই দেশের আলোচনায় উঠে আসে সীমান্ত হত্যা বন্ধ, বাংলাদেশি নাগরিকদের ভিসা কার্যক্রম শুরু, তিস্তার পানি বন্টন সহ আরও নানা ইস্যু। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন ভারত বাংলাদেশ সম্পর্ক স্বাভাবিক হলে উভয় দেশই লাভবান হবে। এটি বরফ গলানোর সূচনা হলেও বৈঠকের সাফল্য নির্ভর করছে ভারতের সদিচ্ছার ওপর। আমরা অনুরোধ করেছি, কিন্তু অনুরোধের পাশাপাশি আরও কিছু বিষয়গুলি থাকে যে বিষয়গুলো নিয়ে আরেকটু বোধহয় চিন্তা বা কাজ করার সুযোগ আছে বলে আমি মনে করছি। পারস্পরিকভাবে তারা দুজনের প্রতি কতটা দায়বদ্ধতা বোধ করেন সেটার প্রকাশ আপনি পাবেন আপনার ভিসাটা খোলে কিনা, ট্রেন চলাচল শুরু হয় কিনা, সীমান্ত হত্যাকাণ্ড কমছে কিনা, সেগুলো দেখলে আপনি বুঝতে পারবেন যে হ্যাঁ, তারা দুজন যে কথা বলেছে সে কথাটা বাস্তবে কাজে লাগছে। রোহিঙ্গা প্রত্যাবাসন প্রক্রিয়ার উদ্যোগ এবং অধ্যাপক ইউনূস ও নরেন্দ্র মোদির বৈঠকের পর বিমস্টেকের মর্যাদা আরও বাড়ল বলে মনে করছেন বহু রাজনৈতিক বিশ্লেষকরা। এবারে বিমস্টেকে বাংলাদেশ সাফল্য অনেক বেশি বলেও মনে করা হচ্ছে। বিমস্টেকের সম্মেলন থেকে ঘোষণা আসে বাংলাদেশে আশ্রয় নিয়ে 8 লাখ রোহিঙ্গার তালিকা থেকে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে মিয়ানমারে প্রত্যাবর্তনের জন্য চিহ্নিত করেছে দেশটির কর্তৃপক্ষ। একই সাথে তাদেরকে ফেরত নেয়ার ব্যাপারে বাংলাদেশকে নিশ্চয়তা দিয়েছে মিয়ানমার। এদিকে দক্ষিণ এশিয়ার অর্থনৈতিক জোট আসিয়ানে বাংলাদেশের সদস্য পদের জন্য থাইল্যান্ডের বিশিষ্টজনদের প্রতি আহ্বান জানান অন্তর্বর্তী সরকার প্রধান। শুক্রবার থাইল্যান্ডের সাবেক প্রধানমন্ত্রী, শীর্ষ ব্যবসায়ী, শিক্ষাবিদ ও নাগরিক সমাজের নেতাদের সঙ্গে এক প্রাতরাশ বৈঠকে অধ্যাপক ইউনূস বলেন, এই পথেই আমাদের ভবিষ্যৎ। মিয়ানমারের পক্ষ থেকে তাদের উপপ্রধানমন্ত্রী বলেছেন যে তারা সম্মত হয়েছেন শুরুতে তারা 1,80,000 রোহিঙ্গা ফেরত নেবেন। এই মাল্টিল্যাটারালিজম এবং এটি খুবই গুরুত্বপূর্ণ বাংলাদেশের জন্য। এটা দেখেন মাল্টিল্যাটারাল প্ল্যাটফর্মে কিন্তু হলো শেষ পর্যন্ত। এটি কিন্তু বায়োল্যাটারাল অনেক মিটিং আমাদের হয়েছে, সেখান থেকে ঘোষণা আসেনি। আজকে বিমস্টেকের বৈঠকে গিয়ে ঘোষণা এসছে। পরিবার পরিজনের সাথে ঈদ উদযাপন শেষে পদ্মা সেতু হয়ে রাজধানীতে ফিরছেন দক্ষিণাঞ্চলের মানুষ। এক্সপ্রেসওয়েতে বেড়েছে ঢাকামুখী যানবাহনের চাপ। এ নিয়ে আরও বিস্তারিত জানাতে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী কাজী মনিরুজ্জামান। মনির, ঈদের সময় তো সাধারণত সড়ক দুর্ঘটনা বেড়ে যায় এবং আমরা দেখি যে এক্সপ্রেসওয়েতে অনিয়ন্ত্রিতভাবে গাড়ি চলাচল করে। এই নিয়ন্ত্রণে কি ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে আর রাজধানীমুখী যানবাহনের চাপ কেমন? বেলা বাড়ার সাথে সাথে কিন্তু এক্সপ্রেসওয়েতেও যানবাহনের চাপ বাড়ছে আমরা লক্ষ্য করছি। বিশেষ করে মোটরসাইকেলের কথা যদি বলি, মোটরসাইকেল কিন্তু দীর্ঘ সারি এখন রয়েছে
টোল প্লাজার প্রান্তে এবং জাজিরা প্রান্তে টোল প্লাজার সামনে আমরা দেখছি যে টোল প্লাজা যে দুটি বুথে কিন্তু মোটরসাইকেলের জন্য নির্ধারণ করা হয়েছে এবং দুটি বুথ দিয়েই নির্ধারিত টোল পরিশোধ করে টোল প্লাজা পার হয়ে কিন্তু পদ্মা সেতু দিয়ে এই মোটরসাইকেলগুলো ঢাকার উদ্দেশ্যে ছেড়ে যাচ্ছে। তবে এই মুহূর্তে কিন্তু আমরা লক্ষ্য করছি যে টোল প্লাজার সামনে কয়েকশো মোটরসাইকেল এই কর্মস্থলে ফেরার জন্য কিন্তু তারা অপেক্ষা করছে। তবে খুব সময় নিচ্ছে এমনটা কিন্তু বলা যাবে না। টোল প্লাজায় টোল বুথে যাওয়ার সাথে সাথেই কিন্তু টোল পরিশোধ করে এই মোটরসাইকেলগুলো পদ্মা সেতু পার হয়ে রাজধানীমুখী হচ্ছে। আমি সকালে যেমনটা দেখছি তার থেকে কিন্তু বেলা বাড়ার সাথে সাথে যাত্রীবাহী গণপরিবহন এবং পাশাপাশি কিন্তু আমরা দেখেছি যে যেই ব্যক্তিগত যানবাহন সেগুলোও কিন্তু চাপ বেড়েছে। টোল প্লাজায় যানবাহন কিছুক্ষণ পরপরই কিন্তু জমে যাচ্ছে এবং সেই কিছুক্ষণের জন্য হলেও কিন্তু যানজট আমরা লক্ষ্য করছি। তবে যাত্রীদের সাথে আমার কথা হয়েছে, তারা বলছেন যে এবছর দীর্ঘ ছুটির কারণে কিন্তু তারা বেশ স্বাচ্ছন্দ্যেই ঈদ উপভোগ করতে পেরেছেন এবং ছুটিটা তারা ভোগ করতে পেরেছেন এবং তারা কিন্তু ভাগে ভাগে অর্থাৎ কিছুদিন আগে থেকেই কিন্তু তাদের কর্মস্থলে ফিরতে শুরু করেছেন, যার কারণে কিন্তু এখন যতটা যানবাহনের চাপ থাকার কথা ছিল সেটা নেই। অনেক যাত্রী আমার কাছে বলেছেন যে আসলে একসময় এই পদ্মা সেতু না হওয়ার আগে কিন্তু আমরা লক্ষ্য করেছি যে এখানে বিশেষ করে এই নদী পারাপার কিন্তু তাদের বেশ ভোগান্তি ছিল। পদ্মা সেতুর কারণে সেই ভোগান্তি কমেছে। স্বাচ্ছন্দ্যে তারা দক্ষিণাঞ্চলের 21 জেলায় ঈদ উপভোগ করে পরিবার পরিজনের সাথে ঈদের আনন্দ ভাগাভাগি শেষে কিন্তু এখন বেশ আনন্দ সহকারে কর্মস্থলে ফিরছেন এবং কোনো ধরনের যানজট ছিল না। নির্বিঘ্নেই ঈদ কাটিয়ে তারা তাদের কর্মস্থলে ফিরছেন এবং এরকম ঈদ যেন আবারও আগামীবার তারা উপভোগ করতে পারেন এমনটাই কিন্তু প্রত্যাশা করছেন। এই ছিল আমার কাছে পদ্মা সেতুর জাজিরা প্রান্ত থেকে। তালিকাভুক্ত 8 লাখ রোহিঙ্গার মধ্যে প্রথম ধাপে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেয়ার যোগ্য বলে জানিয়েছে মিয়ানমার। এতে রোহিঙ্গা ক্যাম্পে সৃষ্টি হয়েছে মিশ্র প্রতিক্রিয়া। এ নিয়ে আরও জানাতে কক্সবাজারের কুতুপালং রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে যুক্ত হয়েছেন মন্তোষ বেদজ্ঞ। মন্তোষ, মিয়ানমারের এমন সিদ্ধান্ত নিয়ে রোহিঙ্গারা কি বলছেন? রাত্রি 2017 সালের 25 আগস্টের পর মিয়ানমার থেকে নির্যাতন নিপীড়নের মুখে পালিয়ে আসা রোহিঙ্গাদের মানবিক দিক বিবেচনা করে আশ্রয় দিয়েছিল বাংলাদেশ। সেই মানবিক দিকটি এখন বাংলাদেশের সংকট হয়ে দেখা দিয়েছে। বর্তমানে 12 লাখেরও বেশি রোহিঙ্গার বোঝা বহন করছে বাংলাদেশ এবং আমরা এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি কুতুপালং আশ্রয় শিবির। ঠিক এরকম আশ্রয় শিবির 33টি আশ্রয় শিবিরে 12 লাখের বেশি রোহিঙ্গার বসবাস। এর বাইরে নোয়াখালীর বাসানচরেও কিন্তু কিছু রোহিঙ্গাকে নিয়ে যাওয়া হয়েছে। সব মিলিয়ে আমরা এখানে সাধারণ যারা রোহিঙ্গা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। মিয়ানমার কর্তৃপক্ষ যে 1,80,000 রোহিঙ্গাকে ফেরত নেওয়ার ব্যাপারে সম্মত হয়েছে বা তারা ফেরত নেওয়ার যোগ্য বলে যে ঘোষণাটি দিয়েছে, এর প্রেক্ষিতে রোহিঙ্গাদের সাথে আমরা কথা বলেছি। তারা যেটি বলছেন যে মূলত এখানে যে রোহিঙ্গারা বসবাস করছেন তাদের ফেরত নেয়ার ব্যাপারে, ফেরত নিয়ে তাদেরকে কোথায় কোন জায়গায় রাখা হবে, মূলত তাদের মাঝে এখনো একটি শঙ্কা কিন্তু রয়ে গিয়েছে। এবং মিয়ানমারের যে রাখাইন রাজ্যে রোহিঙ্গাদের যে আদি বাসভূমিটি রয়েছে, যে জায়গা থেকে, যে মাতৃভূমি থেকে তারা পালিয়ে এসেছেন, সেই জায়গাটিতে বর্তমানে যেহেতু মিয়ানমারের যে সরকারি বাহিনী সেটির নিয়ন্ত্রণ হারিয়েছে এবং বর্তমানে পুরো রাখাইন রাজ্য, প্রায় পুরো রাখাইন রাজ্যে প্রধানত নিয়ন্ত্রণ রয়েছে মিয়ানমারের যে বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির। সেটির প্রেক্ষিতে মিয়ানমার সরকারের তরফে যে সম্মতির কথা জানানো হয়েছে সেখানে দুটি পক্ষ আসলে তৈরি হয়েছে। একদিকে মিয়ানমারের আর্মি, আরাকান আর্মি, একদিকে মিয়ানমারের সরকারি বাহিনী। এমন প্রেক্ষাপটে আসলে তাদেরকে নিয়ে যাওয়ার যে বিষয়, অর্থাৎ প্রত্যাবাসনের যে বিষয়টি, সেটি কিভাবে সম্পন্ন হবে সে সম্পর্কে মিয়ানমার কিন্তু এখন পর্যন্ত কোনো সুস্পষ্ট বক্তব্য আসলে দেয়নি। তারা শুধুমাত্র 1,80,000 রোহিঙ্গাকে নিয়ে যাওয়ার বিষয়টি বলেছে এবং আরও 70,000 রোহিঙ্গাকে যাচাই বাছাইয়ের যে কথাটি আসলে মিয়ানমার সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সেটি নিয়ে তারা এখনো তাদের মাঝে যে আশার সঞ্চার হওয়ার কথা সেটি কিন্তু এখনো পুরোপুরি তারা আশান্বিত হতে পারেননি বলে আমাদেরকে
জানিয়েছেন। এবং রোহিঙ্গা নেতারা বলছেন যে তারা একটি সম্মানজনক, নিরাপদ, টেকসই এবং স্থায়ী একটি প্রত্যাবাসনের পথ তারা আসলে দীর্ঘদিন ধরে করছেন। সেই আশায় আসলে তারা বাংলাদেশে অত্যন্ত কষ্টের সাথে আসলে দিন যাপন করছেন। এক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায় বাংলাদেশের মিয়ানমার থেকে আশ্রিত রোহিঙ্গাদের পাশে রয়েছে এবং এই যে প্রত্যাবাসন প্রক্রিয়া সেটি আরও কিভাবে তাদেরকে নিয়ে যাওয়া হবে, কোথায় তাদেরকে নিয়ে যাওয়া হবে, তাদের জন্য নিরাপদ কোনো জোন তৈরি করা হয়েছে কিনা, কিংবা তাদের যে আদি আবাসভূমি ছিল সেখানে আদৌ ফিরিয়ে নিয়ে যাওয়া সম্ভব হবে কিনা, এই বিষয়গুলো, এই প্রশ্নগুলো কিন্তু রোহিঙ্গাদের মনে এখনো রয়েছে এবং এই প্রশ্নগুলোর উত্তর আসলে তারা চান। তবে তারা কিন্তু নিজ দেশে ফেরার ব্যাপারে এখনো মুখিয়ে রয়েছেন এবং এখন পর্যন্ত মিয়ানমারের পক্ষ থেকে যে ঘোষণাটি এসেছে সেটিকে আসলে কূটনৈতিক একটি বড় অগ্রগতি হিসেবে তারা দেখছেন। তবে এই অগ্রগতিটি যাতে আরো ত্বরান্বিত হয় সেটি তারা আশার কথা আমাদেরকে জানিয়েছেন। রাত্রি এই ছিল কক্সবাজারের রোহিঙ্গা আশ্রয় শিবির থেকে সবশেষ। কক্সবাজার থেকে যুক্ত ছিলেন মন্তোষ বেদজ্ঞ। একযুগেও শেষ হয়নি চট্টগ্রামে নির্মাণাধীন দক্ষিণ এশিয়ার তৃতীয় ও বিশ্বের 12তম মেরিটাইম বিশ্ববিদ্যালয়ের ভবনের কাজ। এতে অনেকটা অথরাই থেকে যাচ্ছে $1 বিলিয়ন ব্লু ইকোনমির স্বপ্ন। বর্তমানে রাজধানীর মিরপুরে ভাড়া করা 2টি ভবনে চলছে পাঠদান কার্যক্রম। স্থান স্বল্পতা ও সুযোগের ঘাটতির কারণে কেবল 5টি বিষয়ে পাঠদান চলছে। 2013 সালে দক্ষিণ এশিয়ার তৃতীয় ও বিশ্বের 12তম মেরিটাইম ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করে সরকার। বাকলিয়ার হামিদচরে 106 একর জায়গায় 38টি ভবন নির্মাণে 1183 কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়। নির্ধারিত জায়গায় গড়ে ওঠার কথা 6 তলা 2টি একাডেমিক ভবন, যেখানে থাকবে 52টি শ্রেণীকক্ষ। পাশাপাশি থাকবে একাডেমিক ভবন, শিক্ষক কর্মকর্তাদের ডরমেটরি, শিক্ষার্থীদের আলাদা ছাত্রাবাস। ঈদের ছুটিতে দর্শনার্থীর ভিড় বেড়েছে পঞ্চগড়ের জেলা প্রশাসন ইকো পার্কে। বাহারি ফুল ফলের গাছ, ফোয়ারা আর নানা স্থাপনায় মুগ্ধ বিনোদন প্রেমীরা। স্থানীয়দের দীর্ঘদিনের দাবির পরিপ্রেক্ষিতে 21 একর খাস জমিতে প্রায় 54 লাখ টাকা ব্যয়ে এই পার্ক নির্মাণ করেন জেলা প্রশাসক। 20,000 ফুল ফলের গাছের পাশাপাশি রয়েছে পানির ফোয়ারা, লেকসহ দারুণ সব স্থাপনা। ঈদের ছুটিতে 30 টাকার টিকিটের বিনিময়ে পরিবার পরিজন নিয়ে পার্কের সৌন্দর্য উপভোগ করেন দর্শনার্থীরা। এছাড়া পার্ক ঘিরে জমে উঠেছে স্থানীয় ব্যবসা বাণিজ্য। জেলা প্রশাসনের এমন উদ্যোগের প্রশংসা করছেন পরিবেশবিদরা। অনাবৃষ্টি ও দাবদাহে বিপর্যস্ত হবিগঞ্জের চা বাগানগুলো। নতুন করে না আসায় গত বছরের তুলনায় উৎপাদন কমেছে প্রায় 80%। সাধারণত মার্চ মাসে সবচেয়ে মানসম্পন্ন চা উৎপাদন হয়। এজন্য জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত বাগানে 5 থেকে 7 ইঞ্চি পানির দরকার হয়। এজন্য নির্ভর করতে হয় বৃষ্টির উপর। তবে চলতি মৌসুমে এখন পর্যন্ত বৃষ্টি না হওয়ায় খরায় পড়ছে হবিগঞ্জের 24টি চা বাগান। এবার দেশে চা উৎপাদনের লক্ষ্যমাত্রা 9,30,00,000 কেজি। তবে গত বছরের এই সময়ের তুলনায় চলতি বছর চায়ের উৎপাদন কমেছে প্রায় 80%। শিগগিরই বৃষ্টির দেখা মিললেও খরার প্রভাব কাটাতে আরও অন্তত 2 থেকে 3 মাস সময় লাগবে জানান বাগান মালিকরা। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। 37% আমদানি শুল্কের জেরে যুক্তরাষ্ট্রে বাজার হারাতে পারে বাংলাদেশের তৈরি পোশাক খাত। পোশাকের দাম বাজারের চাহিদা অনুযায়ী নির্ধারণ করতে গিয়ে গার্মেন্টস কর্মীদের মজুরির উপর ছুরি কাচি চালাতে পারে মালিক পক্ষ, এমনটাই শঙ্কা বিশ্লেষকদের। এ সুযোগে যুক্তরাষ্ট্রের তৈরি পোশাকের বাজার ধরার জন্য মুখিয়ে আছে চীন ও ভারতের মতো বিভিন্ন দেশ। বিশ্বব্যাপী সম্পূরক শুল্ক আরোপ করে মুক্তির আশ্বাস দিলেও প্রেসিডেন্ট ট্রাম্প যুক্তরাষ্ট্রকে ঠেলে দিচ্ছেন অর্থনৈতিক মন্দার দিকে। আন্তর্জাতিক বিশ্লেষকদের ধারণা, ট্রাম্পের শুল্ক নীতির কারণে বাণিজ্য যুদ্ধ শুরু হলে কেবল যুক্তরাষ্ট্র নয়, ক্ষতিগ্রস্ত হবে বিশ্ব অর্থনীতিও। নিত্যপণ্যের দামের লাগাম টেনে না ধরতে পারলে অর্থনৈতিক মন্দা এড়াতে পারবে না ওয়াশিংটন। ভয়টা হচ্ছে অন্যখানে। ভয়টা হচ্ছে যে দামটা যাতে না বাড়ে সেজন্য বাংলাদেশের উৎপাদকরা কি করতে পারে। উৎপাদকরা এই খরচটা, এই অতিরিক্ত ব্যয়টা শ্রমিকদের উপর চালিয়ে দিতে পারে। যে শ্রমিক এখন 100 টাকা বেতন পায়, হয়তো আগামীকাল সে বেতন পাবে 80 টাকা। ইউক্রেনের মধ্যাঞ্চলীয় শহর ক্রিভিরিতে রুশ মিসাইল হামলায় নিহত হয়েছে কমপক্ষে 18 জন, আহত আরও অর্ধশতাধিক। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের দাবি, শহরটিতে ইউক্রেনীয় সামরিক বাহিনী ও পশ্চিমা
প্রশিক্ষকদের গোপন বৈঠকের সময় চালানো হয় এই হামলা, যাতে নিহত হয়েছেন কমপক্ষে 85 জন। যদিও দাবির পক্ষে কোনো প্রমাণ সরবরাহ করেনি মন্ত্রণালয়। জ্বালানি স্থাপনায় হামলার মাধ্যমে রাশিয়ার বিরুদ্ধে চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলেছেন জেলেনস্কি। ইউক্রেনীয় প্রেসিডেন্টের দাবি, শান্তি চুক্তির আওতায় বিদেশি সেনা মোতায়েনের বিষয়ে ফ্রান্স ও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনা হয়েছে, যা চলতি মাসের মধ্যে দেখতে পারে আলোর মুখ। শেষ করছি এখন বাজার। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.এখন.tv। ফেসবুকে চোখ রাখুন facebook.com/tv.এখন, আর ইউটিউবে লাইভ দেখতে ভিজিট করুন youtube.com/c/এখন TV।